গল্পের নাম রোদ্দুরে প্রেমের বৃষ্টি। কলমে রুবাইদা হৃদি। গল্পের প্রথম পর্ব। কবুল বলার ঠিক একটু আগে কোথা থেকে কাব্য ভাইয়া পাগলের মতো দৌড়ে এসে বিয়ের ভরা আসরে আমার সামনে হাঁপাতে হাঁপাতে বলল, তুই আমার অনাগত বাচ্চার মা হয়ে কিভাবে পারলি বিয়ের আসরে বসতে? সবাই কাব্য ভাই আর আমার মুখের উপর তাকিয়ে আছে। বিস্ময়ে আমার মুখ হা হয়ে গিয়েছে। পাশে থেকে বাবা অবাক হয়ে কাব্য ভাইয়ার কাছে এসে নিচু স্বরে বলল, মানে কি বলছিস কাব্য? নিতু আমার বিয়ে করা বউ সাথে আমার অনাগত বাচ্চার মা? কাব্য ভাইয়ের সোজাসাপটা কথা শুনে বাবা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, নিতু কাব্য যা বলছে তা সত্যি। বাবার কথায় মুখ তুলে কিছু বলবো সেই সাহস জোগাতে পারলাম না। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। কাব্য ভাই এত বড় একটা মিথ্যা কথা কিভাবে বলতে পারল? সে কি জানে না তার এই কথার জন্য আমার বিয়েটা ভেঙে যাবে? কাব্য ভাই আমার সামনে এসে হাত ধরে উঠিয়ে বাবার সামনে নিয়ে বলল, ও কি বললে মামু? বলবে তো এই রিপোর্ট? আমার হাত ছেড়ে ফাইল থেকে রিপোর্ট বের করে বাবার হাতে দিয়ে মুখে লাজুক হাসি টেনে বলল, দেখো মামু, তুমি নানা ভাই হতে চলেছ, আর আমি বাবা। বাবা রিপোর্ট দেখে সবার সামনে ঠাস করে একটা চড় লাগিয়ে দিল আমার গালে। আমি গালে হাত দিয়ে কান্না করে বললাম, বাবা, কাব্য ভাইয়া মিথ্যা কথা বলছেন। সত্যি আমি কিছু জানি না। উনি মিথ্যা বলছে, বিশ্বাস করো আমার কথা। কাব্য ভাইয়া জিনিয়াকে ডেকে বলল, এই জিনিয়া, আমি কি মিথ্যা বলছি? তুই তো আমাদের বিয়ের সাক্ষী। জিনিয়া দুদিকে মাথা দুলিয়ে হ্যাঁ বলতেই আমি ওর দিকে রাগী চোখে তাকালাম। আমার বাবা আর কারো কথা না বিশ্বাস করলেও তার ছোট মেয়ের কথা অনায়াসে বিশ্বাস করে নিবে। মনে মনে আরেকটা চড় খাওয়ার প্রস্তুতি নিতেই বাবা গম্ভীর মুখে বলল, আমি আর কিছু শুনতে চাই না। এই মুহূর্তে এই মেয়েকে নিয়ে আমার সামনে থেকে তুই চলে যাবি কাব্য। আজ থেকে আমার একটাই মেয়ে, আর সেটা হচ্ছে জিনিয়া। আমি কাব্য ভাইয়ার দিকে তাকিয়ে মিনমিনে গলায় বললাম, আপনার সাথে আমার কবে বিয়ে হয়েছে কাব্য ভাই? আর এই ভুয়া রিপোর্ট এনে সবার সামনে মিথ্যা বলছেন কেন? বাবা আর কাব্য ভাইয়াকে আমি জমের মতো ভয় পাই, আর আজ দুজন মানুষের সাথেই লড়তে হবে, তাও কাব্য ভাইয়ার মিথ্যা নিয়ে। ভয় ভয় কাব্য ভাইয়া আর বাবার মুখের দিকে তাকিয়ে ঢোক গিলে আবারও বললাম, প্রমাণ দিন কাব্য ভাই। কাব্য ভাইয়া আবারও ফাইল থেকে কাগজ বের করে আমার হাতে দিয়ে বলল, 6 মাস আগে নিজে জোর করে আমাকে বিয়ে করে এখন প্রমাণ চাচ্ছিস নিতু? কাবিনের কাগজ যেখানে বড় বড় করে কোণের জায়গায় আফরা হুমায়রা নিতু নামটা জল জল করছে, আর সাইনটা আমার দেওয়া, কিন্তু আমি তো এমন কোনো কাগজে সাইন করিনি। আর বরের জায়গায় কাব্য মেহরাজ। বাবা আমার কাছে থেকে পেপারটা নিয়ে চিল্লিয়ে বলল, আমার মান সম্মান আর কিছু ধুলোয় মিশানোর বাকি আছে তোর? এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যা। যার সাথে আমার বিয়ে হচ্ছিল সে বাবাকে অনেক কিছু বলে বরযাত্রী সহ রাগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে যাওয়ার আগে আমার সামনে এসে শাসিয়ে বলল, এইভাবে বিয়ের ভরা আসরে অপমান না করলেও পারতে নিতু। তোমার এই অপমানের শোধ আমি নেবি। শোধ নিন আর না নিন, আমার বউ আর অনাগত বাচ্চাকে নিয়ে আমায় যেতে দিন। কাব্য ভাইয়ের গা ঝালানো কথা শুনে আমির রেগে বেরিয়ে যায়। কাব্য ভাই আমার হাত ধরে সবার সামনে দিয়ে নিয়ে আসে। গাড়িতে বসেই কান্না করে যাচ্ছি আমি, আর কাব্য ভাই ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাচ্ছেন। আমার জীবন তছনছ করে দিয়ে আবার গানও শুনছেন তিনি। আমি যে পাশে বসে আছি এই দিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। আমি জোরে জোরে কান্না করতে করতে বললাম, আপনি এত বড় মিথ্যা না বললেও পারতেন কাব্য ভাই, আপনার জন্য আজ বাবা সবার কাছে অপমানিত হয়েছে।
আমাকে সবাই নিচু চোখে দেখছে। আপনি এমন মিথ্যা কেন বললেন? আমি কি ক্ষতি করেছি আপনার? কাব্য ভাইয়া গানের সাউন্ড আরো বাড়িয়ে দিয়ে বলল, কিছু কি বলছিস তুই? আরো জোরে বল, আমি শুনতে পাচ্ছি না। তার এমন আচরণ দেখে রেগে গান বন্ধ করে চিল্লিয়ে বললাম, আপনার কোনো কমন সেন্স আছে? আপনি এমনটা কেন করলেন? বাবার চোখে আমায় অপরাধী বানিয়ে দিয়ে এখন ফাজলামি করছেন আমার সাথে। আপনি আমার জীবনটা শেষ করে দিয়েছেন। কাব্য ভাইয়া উত্তর না দিয়ে জোরে ব্রেক করলেন। সাহস নিয়ে কথা বলার পর এখন তার দিকে মুখ তুলে তাকাতে সাহস হচ্ছে না আমার। অনেকক্ষণ তার সারা শব্দ না পেয়ে চোখ তুলে তাকিয়ে দেখি সে গাড়িতে নেই। আশেপাশের তাকাতে দেখি তাদের বাসায় এসে পড়েছি। আর সে বাড়ির ভেতর ঢুকছে, পিছন ফিরে আমার উদ্দেশ্য বললেন, বাড়িতে ঢুকতে চাইলে গাড়ি থেকে নেমায়। আর যদি গাড়িতে থাকতে চাস তাহলে গাড়ির লকটা আটকে দিস ভালো মতো। বলা তো যায় না চোর টোর এসে তোকে সহ আমার গাড়ি নিয়ে যাবে। তোকে নিলে কোনো সমস্যা নেই, তবে এইটা আব্বুর গাড়ি বুঝিসই তো, এত দামি গাড়ি চুরি হলে আমার বাপ নিশ্চয় হার্ট অ্যাটাক করবে। তার কথা শুনে মনে হচ্ছে আমি নিজে উনার সাথে জোর করে এসেছি। ইচ্ছা হচ্ছে কিছু একটা দিয়ে উনার মাথা ফাটিয়ে দিই। গাছহারা ভাব করছে এখন এত বড় মিথ্যা বলে। আমি জোরে গাড়ির দরজা ধাক্কা মেরে খুলে নেমে পড়ি। উনি এতক্ষণে গেটের কাছে পৌঁছে গিয়েছেন। আমি উনার পাশে দাঁড়াতেই কলিং বেল চাপলেন উনি। কিছুক্ষণ দাঁড়াতেই দরজা খুলে দিতেই অবাক হয়ে তাকিয়ে দেখি কাব্য ভাইয়ের আম্মু, মানে আমার ফুপি, ওপাশে দাঁড়িয়ে। আম্মু, তোমার বৌমা আর অনাগত নাতি নাতনিকে নিয়ে এসেছি। কাব্য ভাইয়ের কথা শুনে ফুপি তার গালে একটা চড় লাগিয়ে দিলেন। কাব্য ভাইয়ের মুখের দিকে তাকিয়ে দেখি সে গালে হাত দিয়ে ফুপির দিকে তাকিয়ে আছে। ফুপি রেগে বললেন, তোর সাহস কি করে হয় আমাকে আগে না জানানোর? ফাজিল ছেলে, যা ইচ্ছা তাই করিস তুই। আমার বাড়ি থেকে বের হয়ে যা এখনই। কাব্য ভাইয়া ফুপির হাত ধরে ইনোসেন্ট ভাবে বললেন, আম্মু সিরিয়াসলি বলছি, আমার কোনো দোষ নেই। প্লিজ ক্ষমা করে দাও। ফুপি আমার দিকে হাসি হাসি মুখ নিয়ে তাকাতেই আমি তার পাশে গিয়ে বলি, ফুপি বিশ্বাস করো, তোমার ছেলে মিথ্যা বলছে। হ্যাঁ হ্যাঁ আম্মু, সবাইকে মিষ্টি পাঠিয়ে দিবে, তুই চিন্তা করিস না। আম্মু, ওকে রুমে নিয়ে যাও, ওর অনেক খিদে পেয়েছে, গাড়িতে বলল। কাব্য ভাই আমার কথার মাঝে থামিয়ে সুন্দর করে আরো মিথ্যা বলে দিল। ফুপিও তার ছেলের কথা শুনে মহা আনন্দে আমাকে ভেতরে নিয়ে গেল। সবাই কাব্য ভাইয়ের কথা বিশ্বাস করছে কি করে। কেউ আমার কথা শোনার প্রয়োজন বোধ করেছেই না। শাড়ি আর গয়নার ভারে আমার অবস্থা নাজেহাল। ফুপি আমাকে একগাদা কুর্তি আর সালোয়ার কামিজ দিয়ে ফ্রেশ হতে বলে চলে গেলেন। আশ্চর্যের বিষয় হচ্ছে এই সবগুলো কাপড় আমাকে বাবা নিজে বিয়ের আগে কিনে দিয়েছিল। আজ পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা আমার সাথেই ঘটছে মনে হচ্ছে। কাব্য ভাইয়ের পাশের রুমে আমাকে ফুপি রেখে গেছে। বিয়ের আগে এই বাসায় বেড়াতে আসলে এই রুমটা আমার জন্য বরাদ্দ থাকত। বেডের সাইডে টেবিলে তাকিয়ে আমি আবারও অবাক হয়ে যাই। সেখানে আমার অনার্সের সমস্ত বই। বইগুলো আমি আমার বাড়ির টেবিলে রেখে দিয়েছিলাম বিয়ের পর নিয়ে যাব বলে। নিশ্চয়ই আমি স্বপ্ন দেখছি। নিজের হাতে নিজেই চিমটি কেটে পরক করতেই ব্যথায় কুঁকড়ে উঠলাম। হাত পা ছড়িয়ে চিৎকার করে কাঁদার তীব্র ইচ্ছা হতেই ডাইনিং রুম থেকে ফুপি আমাকে খাওয়ার জন্য ডাকছে শুনতে পেলাম। বাড়িতে আজ ফুপি, কাব্য ভাইয়া আর আমি ছাড়া কেউ নেই। আঙ্কেল ব্যবসার কাজে ঢাকা গিয়েছে আর কবিতা আপু শ্বশুর বাড়ি। কাব্য ভাই আমার সামনে বসে আরামসে গরুর হাড় চিবোচ্ছে। ডাইনিং টেবিলে আমি নামক একটা মানুষ আছে, সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই।
ফুপি আমার পাশে বসে খাচ্ছে আর গল্প করছে। তাদের কারো কোনো হেলদোল নেই, এত বড় একটা ঘটনা ঘটে গেল। আমি ইচ্ছা করে পানির গ্লাস জোরে রাখতে কাব্য ভাইয়া একবার তাকিয়ে ফুপিকে উদ্দেশ্য করে বললেন, আম্মু, তোমার ভাইয়ের মেয়েকে বলো ঠাস করে গ্লাস না রাখতে, ভেঙে গেলে এর টাকা দিবে কে? ফুপি রাগ দেখিয়ে বললেন, ওর পিছে না লাগলে হয় না তোর? খেতে এসেছিস, চুপচাপ খেয়ে উঠে চলে যা। এত বড় একটা ঘটনা ঘটে গেল, তাতে ওর কোনো আক্ষেপই নেই। ফুপির কথা শুনে আবেগে কান্না পেয়ে গেল আমার। হু হু করে কেঁদে উঠে বললাম, ফুপি একমায় তুমি বুঝতে পেরেছ, কত বড় একটা ঘটনা ঘটে গেল, কেউ কোনো কিছুই বলছে না, আর উনি গা ছাড়া ভাব করে আছে। ফুপি আমার পিঠে হাত বুলিয়ে বললেন, তুই জানিস ঘটনা? তোকে কাব্য বলেছে? কাব্য ভাইয়া চেয়ার ঠেলে উঠে দাঁড়িয়ে আরেক টুকরো মাংস উঠিয়ে মুখে পুরে বললেন, আম্মু, তোমার সিরিয়ালের সময় হয়ে গেছে। আমি আর কিছু বলবো তার আগেই ফুপি উঠে যেতে যেতে বলল, নিতু আম্মু, কাঁদিস না, ঘটনা আমি পরে শুনবো, এখন আয় আমার সাথে সিরিয়াল দেখবি। ফুপি মনোযোগ সহকারে সিরিয়াল দেখছে। আজ সব কিছু বিরক্তি লাগছে। ফোনটাও সঙ্গে আনিনি। এইবার অনার্স প্রথম বর্ষে উঠেছি আমি। আর কাব্য ভাইয়া হায়ার স্টাডিজ এর জন্য জার্মান যাওয়ার ট্রাই করছেন। উনার সম্পর্কে আমার ধারণা একটুও নেই বললেই চলে। সাদা রঙের সুঠাম দেহের একজন সাদা ভাল্লুকও বলা যায়। ক্রাশ খাওয়ার মতো সম্পর্ক তার সাথে আমার কোনো কালেই ছিল না। তাকে দেখে দূরে দূরে থাকাই একমায় লক্ষ্য ছিল আমার। এই ব্যাটা যেখানে সেখানে আমার বাস দিতে পিছপা হয় না। আজকের ঘটনা নিঃসন্দেহে আমাকে ফাঁসানোর জন্য তার প্ল্যান মনে হচ্ছে আমার। অসহ্য লোক একটা। আমায় বকা দেওয়া শেষ হলে এখান থেকে উঠে ঘরে চলে যা। আম্মুর সাথে পার্সোনাল কথা আছে আমার। ভাবনার মাঝেই তার অপমানজনক কথা শুনে রেগে উঠে চলে আসতেই ফুপি বললেন, ওর সামনে আবার কিসের পার্সোনাল? কাব্য, নিতু, যেভাবে বসে ছিলি সেইভাবেই বসে থাক, এক পাও নড়বি না তুই। আমি শান্ত কণ্ঠে এগিয়ে যেতে যেতে বললাম, আমার ঘুম পেয়েছে ফুপি। উনার পার্সোনাল কথা নিয়ে উনি থাক। কারো কথায় বা বিয়েতে ইন্টারফেয়ার করা আমার স্বভাবের মধ্যে পড়ে না। রাগে কান্না পাচ্ছে আমার। সব কিছু এলোমেলো লাগছে। আমার সাথে হচ্ছেটা কি আজ? দেয়ালে থাকা ঘড়ির টিক টিক আওয়াজে তাকিয়ে দেখি রাত 1:30 বাজে। আমার চোখে ঘুম ধরা দিচ্ছে না। বাইরে বোধহয় মেঘ সেজেছে। হালকা ঠান্ডা বাতাস জানালার পর্দা ভেদ করে আমার শরীরে এসে লাগছে। মনের মাঝে হাজারো প্রশ্নের বেড়াজালে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে যাচ্ছে। সবাই অস্বাভাবিক হয়েও স্বাভাবিক। অস্থির পায়ে হেঁটে বেড়াচ্ছি ঘরের সমস্ত জায়গা। হঠাৎ গিটারের টুঠাং আওয়াজে ভয় পেয়ে যাই। কাব্য ভাইয়ের গিটার আছে মনে পড়তেই স্বস্তি পাই। আমার রুমের লাগোয়া বারান্দায় থেকে আসছে মনে হচ্ছে আওয়াজটা। ধীর পায়ে এগিয়ে যেতেই দেখি কেউ নেই। এমনিতেই টেনশনে মরে যাচ্ছি, তার উপর ভয়, আবারও আওয়াজ আসতেই কেঁপে উঠি। সাহস করে আশেপাশে তাকাতে দেখি কাব্য ভাইয়ার বারান্দা থেকে আওয়াজ আসছে। রাতের গভীরে শব্দ দূরে হলেও মনে হয় ঘরের বাইরে হচ্ছে। বাইরে থেকে আলো আসায় দেখতে পেলাম কাব্য ছাই রঙের টি শার্ট পরে গিটার হাতে বসে আছে। তার দৃষ্টি বাইরে কিছু একটা গভীর মনোযোগ দিয়ে ভাবছেন উনি। আমার ঘুম হারাম করে উনি গিটার বাজাচ্ছেন মনের সুখে। আমার বারান্দায় থেকে উনার বারান্দায় যাওয়া যায় অনায়াসে। আমি দেয়াল টপকে দাঁড়াতেই ধপ করে শব্দ হলো। আমার উপস্থিতি দেখে উনার কোনো হেলদোল হলো না। উনায় দেখে মনে হচ্ছে উনি জানতেন আমি আসব। আমি রেগে তাকে বললাম, এইসব কি হচ্ছে কাব্য ভাইয়া? উনি ভাবেলেশীন ভাবে গিটারে আওয়াজ তুলে বললেন, কোথায় কি হচ্ছে?
আমি তেতে উঠে বললাম, আপনি কি আমায় ভালোবাসেন? এই জন্য এই মিথ্যা নাটক? উনি নীরব দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে হুট করে উঠে একদম আমার মুখের সামনে উনার মুখ এনে দাঁড়ালেন। আমি পিছিয়ে যেতে চাইলাম, কারণ কাব্য ভাইয়া এখনো আমার মুখের উপর ঝুঁকে আছে। উনার গরম নিঃশ্বাস আমার চোখে মুখে আছড়ে পড়ছে। প্রায় 5 মিনিট হতে চলল সে একভাবেই দাঁড়িয়ে আছে। আমি চোখ বন্ধ করে আল্লাহ আল্লাহ করছি, নিশ্চয়ই আমায় উঠিয়ে বারান্দা থেকে ফেলে দিবে। চোখ খুলে তাকিয়ে দেখি সে আমার পিছনে থাকা ঝুলন্ত মানিক প্লান্ট গাছের ডালগুলো অন্য গাছ থেকে ছাড়াচ্ছেন। হাসবো না কাঁদবো আমি? ছি, নিজের মনকে ধিক্কার জানাই। কত কিছু ভেবে বসেছিলাম। কাব্য ভাইয়া এতটা কাছে কোনোদিন আসেনি। তার শরীর থেকে সুন্দর মন মাতানো সৌরভ ভেসে আসছে। বাইরে থেকে আসা হাওয়া তার চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। সাদা গালে খোঁচা খোঁচা দাড়িগুলো না থাকলে উনায় নির্ঘাত মেয়ে মেয়ে লাগত। এটা ভেবেই আনমনে হেসে উঠলাম আমি। আর উনি ভ্রুকুটি করে নিজের মহান কাজ ছেড়ে আমার চোখের দিকে তাকিয়ে বললেন, এখনো যাসনি তুই এখান থেকে? অন্যের ঘরে আসতে লজ্জা করে এত রাতে তোর? ওই সময় তো খুব পার্সোনালিটি দেখাচ্ছিলি। আমি উনার চোখের দিকে তাকিয়ে সাহস নিয়ে বললাম, আপনি আমাকে বিয়ে করেননি কাব্য ভাই? তাহলে মিথ্যা কেন বললেন? আর এই সব হচ্ছেটা কি? আপনি কি আমায় ভালোবাসেন, আর তার জন্য এই মিথ্যা নাটক করলেন? উনি আমার সামনে থেকে সরে চেয়ারে বসে গালে হাত দিয়ে একদৃষ্টিতে তাকিয়ে বললেন, করে মুখের উপর দরজা বন্ধ করে বললেন, রাত 2টো বাজতে আর 2 মিনিট বাকি। উপরের ফ্ল্যাটের বিষ খেয়ে মরে যাওয়া মেয়েটার ভূত এসে ঘুরঘুর করবে, আর যাকে পায় তার উপর ভর করে প্রতিশোধ নেওয়ার জন্য। ভূতের হাতে পড়তে না চাইলে দৌড় দে। উনার কথা শুনে আমার শরীর ঝাঁকি দিয়ে উঠল। সত্যিই কিছুদিন আগে উপরের ফ্ল্যাটের মিমি আপু বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। ভূতে এমনি ভয় পাই, তার উপর তো প্রেতাত্মা। হঠাৎ কেমন ভারী কণ্ঠের আওয়াজ শুনতে পেয়ে আমি ভয়ে ভয়ে দেয়াল টপকে নিজের রুমের দিকে দৌড় দিই। অকালে ভূতের খপ্পরে পড়ে নিজের জীবন দিব নাকি তাও এই কাব্য ভাইয়ার জন্য? রুমে এসে চাদর মুড়ি দিয়ে আল্লাহ আল্লাহ করছি। উনি কতটা খারাপ, আমায় ভূতের হাতে ছেড়ে দিয়ে চলে গেল। জানালার পর্দা ভেদ করে সকালের রোদ চোখে মুখে পড়তেই ঘুম ভেঙে যায় আমার। বাইরে উচ্চ স্বরে কাক ডেকে চলেছে, বিছানা থেকে উঠতে একদম ইচ্ছা হচ্ছে না। কাল রাত 2টোর পর ঘুমানোর জন্য মাথার ভেতর চিনচিনে ব্যথার অনুভব হচ্ছে। ঘড়ির দিকে অলস ভাবে তাকিয়ে দেখি 10টা 44 বাজে। মাথা চেপে উঠে বসে কালকের ঘটনা ভাবি। আজ ভূতের ভয় নেই। কাব্য ভাইকে তো আজ আমার প্রশ্নের জবাব দিতেই হবে। ধীর পায়ে উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে যেতেই দেখি কাব্য ভাই সোফায় বসে মোবাইল টিপছে।
আর ফুপি রান্নাঘরে। আমি উনার সামনে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বললাম, আমার কথার উত্তর না দিলে আপনার নামে কেস করব আমি। কারণ? উনি মোবাইলের দিকে তাকিয়ে বললেন। থমথমে কণ্ঠ শুনে ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে আমার। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বললাম, এই যে আপনি আমাকে বিয়ের আসর থেকে মিথ্যা বলে উঠিয়ে এনেছেন, এইটার চেয়ে আর বড় কোনো কারণ আছে কি? আমার অমতে যেহেতু হয়েছে তাই এইটাই বড় কারণ। উনি মোবাইল রেখে গালে হাত বোলাতে বোলাতে বললেন, পুলিশের কাছে যাবি যা, আমার প্রবলেম নেই। তবে আমার মামুকে জেলের ভাত খাওয়াতে চাইলে যেতেই পারিস। মানে? 18 বছরের আগে মেয়েদের বিয়ে দেওয়া আইনি দণ্ডনীয় অপরাধ, জানিস তো? আমি দ্রু কুঁচকে বললাম, আপনার কি মনে হয় আমার 18 বছর হয়নি? উনি টি টেবিল থেকে পানির গ্লাসে পানি ঢেলে বললেন, হ্যাঁ, 17 বছর 2 মাসের শিশুর 2 দিনে 18 বছর হয়ে গেল। আমার 19 বছর 2 মাস চলছে। কাব্য ভাইয়া আমার কথা শুনে সদ্য পান করা পানি কেশে উঠে মুখে থেকে ছিটকে পড়ে যায়। তার নাকে মুখে পানি উঠে গেছে। আমার দিকে তাকিয়ে কেশেই চলেছেন। আমি উনার মাথায় হাত দিতেই আমার হাত সরিয়ে কাস্তে কাস্তে বললেন, তুই বেশি জানিস আমার চেয়ে। তুই হওয়ার সময় তুই কি দেখেছিলি? কবে হয়েছিস তুই? তাহলে কি আপনি দেখেছিলেন? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি অনার্সে পড়ি কাব্য ভাই। কোন 17 বছরের মেয়েকে দেখেছেন অনার্সে পড়তে? উনি মোবাইল হাতে নিয়ে অনেকটা সময় নিয়ে কিছু একটা করছেন। আমি সিরিয়াস হয়ে উনার দিকে তাকিয়ে আছি। উনার কথা সত্যি, এইটা বিশ্বাস করতে ইচ্ছা হচ্ছে উনার মুখের সিরিয়াস ভাব দেখে। উনি হঠাৎ বসা থেকে উঠে চিল্লিয়ে বললেন, আম্মু, আমি বাইরে যাচ্ছি, ফিরতে দেরি হতে পারে। ফুপি রান্নাঘর থেকে বললেন, কাব্য, বাইরে যাবি না তুই এখন? লাঞ্চ করে তারপর বের হবি। ফুপির কথা তোয়াক্কা করে কাব্য ভাইয়া এতক্ষণে দরজার বাইরে বেরিয়ে গিয়েছেন। আমি বোকার মতো উনার যাওয়ার দিকে তাকিয়ে আছি। আমায় বোকা বানিয়ে আবারও চলে গেছেন তিনি। এত শত রহস্য, আমার বিরক্ত লাগছে। কবে পাবো সব প্রশ্নের উত্তর? জিনিয়া আমার পিছে পিছে ঘুরছে 1 ঘন্টা যাবৎ। কাব্য ভাইয়া বেরিয়ে যাওয়ার পরেই ও এসে হাজির হয়েছে। আমার সাথে কথা বলার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আমি ওর সাথে কথা বলবো না। ও কি করে পারল মিথ্যা বলতে? আমি রুমে ঢোকার পর দরজা বন্ধ করতে যাব তার আগে ও বলল, আপু, তোর সব প্রশ্নের উত্তর আমি দিব, তাও প্লিজ আমার সাথে কথা বল। তোর সাথে কথা না বলতে পেরে আমার দম বন্ধ হয়ে আসছে। তোর যা জানার আছে আমি সব বলবো তোকে। ওর কথা শুনে ওকে ভেতরে আসতে দিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালাম আমি। ও আমার পিছনে দাঁড়িয়ে বলল, আপু, কথা বলবি না আমার সাথে? আমি তেতে উঠে বললাম, তোর সাথে কথা বলার স্কোপ রেখেছিস তুই? এত বড় একটা মিথ্যা কেন বললি তুই? তুই কবে আমার আর কাব্য ভাইয়ের বিয়ের সাক্ষী ছিলি বল? তুই রাগ করবি না তো? সবকিছু শেষ করে এখন আসছে আমায় জিজ্ঞেস করতে। ইচ্ছা হচ্ছে ঠাস করে একটা চড় লাগিয়ে দিই। আমি নিজেকে সামলিয়ে বললাম, আমি তো মানুষ না, তাই আমার রাগ নেই।
সরাতেই দেখি 5 আঙুলের ছাপ বসে গেছে। বুকের মাঝে চিনচিনে ব্যথা হলো ওর কান্নামাখা মুখটা দেখে। ওর যখন 6 বছর তখন মা হঠাৎ করে আমাদের ছেড়ে আল্লাহর কাছে চলে যায়। আর আমার তখন 9 বছর। বাবা আমাদের কষ্ট হবে দেখে বিয়ে করেনি। সেই 6 বছরের জিনিয়াকে আমি আগলে আগলে রাখতাম সব সময়, কিন্তু ও ভুল করেছে, যা ক্ষমার যোগ্য না। আমি ওর দিক থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রাগী স্বরে বললাম, কাব্য ভাইয়া তোকে কি বলেছিল? সব বলবি, না হলে আবার থাপ্পড় মারব তোকে। ফাজিল মেয়ে। কিছুই বলেনি, শুধু বলেছিল তুই নিতুর বিয়ের দিন আমি যা বলবো তাতে হ্যাঁ বলবি। আমি কারণ জিজ্ঞাসা করতে ভাইয়া বলেছিল, এই ছেলের সাথে তোর বিয়ে হলে নাকি অনেক বড় সমস্যা হবে। বিশ্বাস কর আপু, আমি মানা করেছিলাম, বাট তোর সমস্যা হবে শুনে রাজি হয়ে গিয়েছি। আমি বাইরের দিকে তাকিয়ে থমথমে কণ্ঠে বললাম, তোর ফোন আমার কাছে দিয়ে যাবি তুই, আর একটাও কথা বলবি না। আমার রাগ পড়ে গেলে তোর সাথে কথা বলবো। যদি এই বাড়িতে থাকতে চাস তবে থাক, আর না হলে বাসায় চলে যাবি এখনই। জিনিয়া কোথাও যাবে না। ও ওর ফুপির বাসায় এসেছে, ওকে চলে যাওয়ার বলার তুই কে? কোথা থেকে কাব্য ভাই এসে বললেন কথাটা? আমি ঘুরে তাকিয়ে দেখি সে প্যান্টের পকেটে হাত গুজে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। দাড়ি। জিনিয়া কাব্য ভাইয়াকে দেখেই জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠে। কাব্য ভাইয়া ওর মাথায় হাত বুলিয়ে আদুরে কণ্ঠে বলল, কি হয়েছে জিনিয়া রানীর? ওর কথায় কষ্ট পেয়েছ? ভাইয়া তুমি মোবাইল দিয়েছ দেখে আপু আমায় মেরেছে। জিনিয়ার কথা শুনে রাগ আবার মাথা চারা দিয়ে উঠল আমার। ওকে কাব্য ভাইয়ের কাছে থেকে ছাড়িয়ে হাতে থেকে মোবাইল নিয়ে কাব্য ভাইয়ের দিকে ছুঁড়ে দিয়ে বললাম, আপনি অনেক খারাপ কাব্য ভাই, যাকে বলে নির্লজ্জ। আপনার সাহস কি করে হলো এমন করার? আপনার হাতের পুতুল আমি, যেভাবে নাচাবেন সেইভাবে নাচব ভেবেছেন? কাব্য ভাইয়া আমার দিকে শান্ত চোখে তাকিয়ে জিনিয়াকে উদ্দেশ্য করে বললেন, জিনিয়া তুই ড্রয়িং রুমে আম্মুর কাছে যা। যাওয়ার আগে মোবাইলটা উঠিয়ে নিয়ে যাস। আর ভুলেও আম্মুকে কিছু বলবি না কেমন? আর বললে তোকে ল্যাপটপ কিনে দিব না। জিনিয়া মোবাইল উঠিয়ে চোখ মুছে চলে যেতেই কাব্য ভাই হাত গুজে দাঁড়িয়ে বললেন, এইবার শুরু কর। বিয়ে নামক পবিত্র সম্পর্ক নিয়ে আপনি মিথ্যা বলেছেন কেন? তারপর উনার গা ছাড়া ভাব দেখে আমি রেগে তার একদম কাছে গিয়ে চিল্লিয়ে বলি, তারপর মানে? কারণ বলবেন আপনি, আমি কারণ জানতে চাই। আমার বাবাকে, ফুপিকে সমস্ত কিছু বলবেন। আপনি আমার সম্মান নিয়ে খেলছেন কাব্য ভাই। বুঝেছেন আপনি? কাব্য ভাই এক পা আমার দিকে এগিয়ে আসলেন, আর আমি পিছিয়ে যেতেই দেয়ালে পিঠ ঠেকে। উনি 2 হাত দেয়ালে রাখেন। আমি উনার হাতের ভেতর আটকা পড়ে গেছি। এখন প্রচুর অস্বস্তি হচ্ছে আমার। হৃৎপিণ্ড ধাক ধাক করে লাফাচ্ছে মনে হচ্ছে। এখনই মনে হয় বুকের বা পাশ থেকে বেরিয়ে কাব্য ভাইয়ের উপরে পড়বে। দাড়ি, দূরে যান। কেন? আমার করা প্রশ্নের উত্তর দিন আপনি। হুটহাট একদম কাছে আসা আমার পছন্দ নয়। কাব্য ভাই হুহা করে হেসে উঠলেন। আমি উনার হাসি দেখছি। সে হাসতে হাসতে একদম শান্ত হয়ে আমার মুখে ফু দেয়। তার এমন কাজে আমার শরীরের ভেতর শিহরণ অনুভব হয়। কেঁপে উঠি আমি। উনি আবার নিজের মুখ এগিয়ে আনে। আমি উনার হাতের নিচে দিয়ে বেরিয়ে আসতে চাইলে উনি হাত নিচু করে ফেলেন। আমি উনার দিকে তাকিয়ে বলি, অসভ্যতামি করছেন কেন আপনি? নিজের সীমার মধ্যে থাকুন। উনি হাত সরিয়ে দিতেই আমি অন্য পাশে গিয়ে দাঁড়িয়ে হাঁফ ছাড়ি। এইবার মিনতির সুরে বললাম, আপনি কারণটা বলে দিন, আমি সত্যি বলছি চলে যাব আমি।
ফুপি বা বাবাকে কাউকে কিছু বলা লাগবে না, আমি সামলিয়ে নিব। উনি শান্ত কণ্ঠে বললেন, তোকে যেতে দেওয়ার জন্য নিয়ে এসেছি, যেতে দিলে তো বিয়ের দিন যেতেই দিতাম। উনার ধাঁধার মতো কথা শুনে প্রচণ্ড রাগ লাগছে আমার। আমি তেতে রাখবেন বুঝি? গালে সজোরে উনার শক্ত হাতের থাপ্পড় পড়তেই আমি নিজেকে সামলাতে না পেরে পড়ে যাই। মাথা ঝিম ধরে গেছে আমার, চারদিক কেমন ঘোলাটে লাগছে, আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। উনি আমার সামনে হাঁটু ভেঙে বসে চিল্লিয়ে বলেন, তুই যেমন ফালতু তোর কথা বার্তাও তোর মতো ফালতু। থাপ্পড়টা তোকে আরো আগে দেওয়া উচিত ছিল। এত জানার আগ্রহ কেন তোর? যেভাবে চলছে সেইভাবে চলতে দিতে বলেছিলাম না? এখন থেকে যতবার এই বিষয় নিয়ে বলবি ততবার থাপ্পড় পড়বে। উনি উঠে দরজা জোরে হাত দিয়ে বাড়ি মেরে চলে যায়। ওইখানে বসেই কান্না করতে থাকি। আমার সাথে হয়েছে আর আমি জিজ্ঞেস করতে পারবো না, এইটা কেমন কথা? সাইডে থাকা ফুলদানি হাত দিয়ে ধাক্কা মেরে ফেলে জোরে জোরে কান্না করতে লাগলাম। এমন কেন উনি? নিতে পারবো কিনা জানি না, কিন্তু নিজেকে শেষ করে দিব। বেডের এক কোণায় বসে এখনো কেঁদে চলেছি আমি। ফুপি এসে অনেকবার ডেকে গেছে, আমি তার কথার কোনো জবাব দেইনি। নিজেকে কেমন ছোট ছোট লাগছে। আমি কি মূল্যহীন? আমাকে নিয়ে এত ঝামেলা, সব ছেড়ে চলে যাবে? দরজায় আবারও শব্দ হতে চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করে কে জিজ্ঞেস করতেই ফুপি বলল, নিতু আম্মু, কি হয়েছে? খেতে আয়। কিছু না ফুপি, তুমি যাও, খিদে লাগলে খেয়ে নিব আমি। আম্মু, যে খাবে না তাকে এত জোর করছো কেন? কাব্য ভাইয়ের গলার আওয়াজ পেতেই না খাওয়ার জেদ আরও চেপে বসল। ফুপি, তুমি ঘুমিয়ে পড়ো, আমার চিন্তা তোমাদের কারো করতে হবে না, আর আমাকে কারো জোর করতেও হবে না। ফুপি হাল ছেড়ে দিয়ে বলল, কাব্য কি কিছু বলেছে তোকে? কাব্য ভাই আবারও বললেন, আমার কি ঠেকা পড়েছে? আমার টাইমের দাম আছে আম্মু, আর আমি অসভ্য নই যে কাউকে সেধে সেধে কিছু বলবো। উনার বাঁকা কথা শুনে আমার চোখের পানি আবারও চলে আসলো। আমি পানিটুকু মুছে নিজেকে শক্ত রাখার চেষ্টা করলাম। আপনাকে আর আমার মুখ দেখতে হবে না কাব্য ভাইয়া, আর না কোনো প্রশ্নের জবাব দিতে হবে। কোথাও যেতে না পারলে নিজেকে শেষ তো করতে পারবো। আর হ্যাঁ, এইটাই করব আমি। ঘুমের মাঝে অনুভব হচ্ছে কেউ আমার ঘর জুড়ে অস্থিরভাবে হাঁটাহাঁটি করছে, একটু আগে চোখটা লেগেছে। কান্নার ফলে মাথা ব্যথা করছে, যার ফলে হাজার চেয়েও চোখ খুলে তাকাতে পারছি না। পায়ের আওয়াজ না পেয়ে ঘুমিয়ে যেতেই কারো ঠান্ডা হাতের ছোঁয়া আমার গালে পেতেই বিড়বিড় করে বললাম, হাত বুলিয়ে দিবেন আমার গালে, অনেক জ্বলছে জানেন। ঘুমের ঘোরে সত্যিই কেউ হাত বুলিয়ে দিচ্ছে। তার হাতের ছোঁয়ায় জাদু আছে। শান্তির ঘুম হবে, যেখানে থাকবে না কোনো দোটানার পাহাড়। গালের হাতের ছোঁয়া হঠাৎ মাথায় পেতেই টনক নড়ে আমার। এত রাতে ঘরে কে? গভীর ঘুম ছুটে যায় আমার যতদূর মনে পড়ে। দরজা বন্ধ। তাহলে কি ওই আপুর আত্মা? চোখ খুলে তাকাতে ভয় হচ্ছে। চোখ খুললেই মনে হয় ভয়ানক চেহারা দেখতে পাব। আল্লাহ বাঁচাও আমায়। দিনে কাব্য ভাইয়ের ভয় আর রাতে ভূতের। আমার ভাগ্যে আর কি রেখেছ তুমি? আমি ভয়ে গুটিসুটি মেরে শুয়ে বিড়বিড় করে বললাম, দেখুন আপু, আমি আপনার কোনো ক্ষতি করিনি।
আমার ঘরে থেকে চলে যান প্লিজ। আর কাউকে ধরতে হলে আমার পাশের রুমে কাব্য ভাইয়া আছে, উনায় ধরতে পারেন। উনি ভূত অনেক ভালোবাসে। কাব্য ভূত ভালোবাসে আর আমি জানি না? হাউ পসিবল? কাব্য ভাইয়ের কণ্ঠস্বর শুনে এক চোখ খুলে দেখি সে আমার দিকে ঝুঁকে বসে আছে। উনায় দেখে তাড়াহুড়ো করে উঠতে গিয়ে উনার মাথায় বাড়ি খাই। এত শক্ত মাথার বাড়ি খেয়ে আমার পুরো দুনিয়া ঘুরে গেছে। মাথায় হাত দিয়ে ঘষে উনার থেকে সরে বসি। ব্যথা পেয়ে নিজের ভুল ধারণা চলে গেছে। সব বিষয়ে আপনি আমার রুমে কি করছেন? তোর জানার দরকার আছে। আমি চিল্লিয়ে কিছু বলতে যাব তার আগে উনি আমার মুখে তার হাত দিয়ে নিচু স্বরে বলল, আস্তে কথা বলতে পারলে কথা বলবি, আম্মুর প্রেসার বেড়েছে তোর চিন্তায় চিন্তায়। একটু আগে ঘুমিয়েছে তাই একদম চিৎকার করবি না। আমি উনার হাত আমার মুখের উপর থেকে সরিয়ে দিয়ে রাগী ভাবে বললাম, আপনি কি আমায় আবার মারতে এসেছেন? তাহলে নিন, মারুন, সমস্যা নেই। আপনার হাতের পুতুল আমি, তাই যেইভাবে খুশি ব্যবহার করতেই পারেন আপনি। থাপ্পড় মেরে চলে যান। আমায় একটু শান্তিতে ঘুমাতে দিন। নাকি আমার ঘুমও আপনার ইশারায় চলবে? উনি আমার গালে হাত বুলিয়ে শান্তভাবে বললেন, খুব বেশি কি ব্যথা পেয়েছিস নিতু? উনার এতটুকু কথায় আমার কান্নারা পাল্লা দিয়ে আছড়ে পড়ল। তার সাথে বড্ড অভিমান এসে জড়ো হলো। আমি মুখ ঘুরিয়ে বললাম, হ্যাঁ পেয়েছি। এখন আমার কমাতে পারবেন? ব্যথা যাতে না হয় সেই জন্যই তো এসেছি। আপনার এত ঠেকা কেন পড়েছে? আমাকে আমায় মতো থাকতে দিন। আর আপনি রুম থেকে বেরিয়ে যাবেন এখনই। কোন অধিকারে অন্য একটা মেয়ের রুমে এসেছেন আপনি? আমার বাড়ি, আমি যেখানে ইচ্ছা সেখানে যাব, তোকে কই? কাব্য ভাইয়ের অসম্পূর্ণ কথাটা শুনে আমি তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম, কৈফিয়ত কেন দিবেন আমাকে? এইটা একটা সুন্দর পয়েন্ট কাব্য ভাই। আপনাকে বলছি কেন দিবেন আপনি? দাঁড়ি। উনি আমার কথার মাঝে উঠে দাঁড়িয়ে বললেন, রাত বিরাতে ঝগড়া করার মুড একদম আমার নেই নিতু। দরজা বন্ধ করে বসেছিলি বিকেল থেকে, তাই ভাবলাম মোড়ে টরে গেলি নাকি একটু দেখে আসি। শত হোক আমি একজন দায়িত্বশীল মানুষ। কেউ আমার সামনে এমন মরার মতো থাকলে আমার আবার প্রচুর কষ্ট লাগে। আর তুই তো আমার অনাগত বাচ্চার মা, তোর জন্য তো আমার সেই পরিমাণের কষ্ট হয়। আমি বেড থেকে নেমে উনার সামনে দাঁড়িয়ে বললাম, পয়েন্ট টু বি নোটেড কাব্য ভাই। আপনার বাচ্চার মা আমি কবে হলাম? আপনার সাথে আমার সম্পর্ক আছে। তাহলে এই মিথ্যা কেন বলেছিলেন? উনি আমার বই খাতা নেড়ে চেড়ে দেখছেন গভীরভাবে। ম্যানেজমেন্টের নোট বের করে বললেন, লেনদেন বুঝিস তুই? সিরিয়াস কথার মাঝে উনার আজব কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকি। আমাকে তাকিয়ে থাকতে দেখে বই দিয়ে আমার মাথায় বাড়ি মেরে বললেন, এইভাবে তাকিয়ে থাকিস না, তোর নজর লাগবে আমার। আর উত্তর দে, বুঝিস কিনা? উনার দিক থেকে দৃষ্টি সরিয়ে বললাম, আমি ম্যানেজমেন্টের স্টুডেন্ট কাব্য ভাই। গুড। লেনদেন কাকে বলে ছোট করে আনসার দে।
কবিতা আপুর আর একটি ফুপির। কবিতা আপুর বিয়ে হয়েছে 1 বছর আগে। বর্তমানে সে ইটালিতে আছে। একটা প্রজাপতি উড়ে এসে আমার হাতের উপর বসতেই আনন্দে সারাদিন ফুলের সৌরভে মাতামাতি করে কোনো এক ফুলের পাশে চুপটি মেরে বসে থাকতাম। আজগুবি সব চিন্তা ভেবেই হাসি পেল, সাথে একরাশ মন খারাপ এসে ভর করল। জীবনের গণ্ডি থেমে গেছে অজানা কোনো সুতোর মাঝে। আমি চোখ বন্ধ করতেই কানে ভেসে এলো, আমার একলা আকাশ থমকে গেছে। রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে। হঠাৎ গানের আওয়াজ বন্ধ হতেই পাশ ফিরে কাব্য ভাইয়ের বারান্দায় তাকিয়ে দেখি সে গিটার হাতে গান থামিয়ে আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখের ভাষা পড়া আমার পক্ষে সম্ভব নয়। উনার গানের আওয়াজ এখনো আমার কানে বাজছে। কাউকে দেখতে না পেয়ে গেট খুলে রাস্তায় বেরিয়ে এলাম। সব মেনে নেওয়া যায়, তবে এত অপমান, যেখানে আমার কোনো দোষ নেই। চারদিকে গুমোট পরিবেশ, সকালের নিস্তব্ধতা ছাড়িয়ে কোলাহল পূর্ণ হয়ে গেছে রাস্তাঘাট। ঘুরে ফিরে আমার কানের মাঝে এসে বাড়ি খাচ্ছে কাব্য ভাইয়ের তীক্ষ্ণ কথাগুলো। আমার মনের দেয়ালে দেয়ালে বিষাদের ছায়া ঘুরে বেড়াচ্ছে। দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ আমার নিজেকে নিজে মনে হচ্ছে। কি করব, কোথায় যাব, নানা প্রশ্নে অস্থির হয়ে উঠছে মনের কোঠায়। কাব্য ভাইয়া, কাব্য ভাইয়া, এই একটা নাম আমার জীবন রোদ্দুরের তীক্ষ্ণ আলোয় জ্বলসে দিয়েছে। যেইখানে কোনো নিজের অস্তিত্ব নেই, নেই কোনো প্রশ্নের জবাব। হেঁটে চলেছি অজানা কোনো পথের উদ্দেশ্যে, তবে সেই অজানার ঠিকানা কোথায়? মাথার উপর সূর্য তার নিজস্ব রোদ্দুর খোলা মাঠের প্রান্তরে ছড়িয়ে দিয়েছে। রোদের উত্তাপ বেশি নাকি কম তা বুঝার উপায় নেই। সামনের নদী থেকে হালকা মৃদু মন্দ বাতাস এসে সমস্ত জায়গার গরম ভাবটা কমিয়ে দিয়েছে। নদীর শান্ত পানির দিকে তাকিয়ে আছি আমি। এই নদীটার যেমন স্রোত নেই, আমার জীবনেরও কোনো স্রোত নেই। সব শান্ত, যাকে বলে সব কিছু শেষ হওয়ার পথে। কাব্য ভাইয়া নামক মানুষটা আমার কাছে ধাঁধার মতো, যার ভেতরে উত্তর আছে তবে অজানা। বাসায় ফিরব না আর, কিন্তু কোথায় যাব? বাবার বাসায়। নদীটা কাব্য ভাইয়াদের বাসা থেকে 30 মিনিট দূরত্বে। এইখানে কেন দাঁড়িয়ে আছি সেটাও জানা নেই আমার। মন বলছে কাব্য ভাইয়া আসবে আমায় নিতে।
কিন্তু মস্তিষ্ক বলছে, ছি নিতু, তুই এত বেহায়া কেন? এত অপমানিত হওয়ার পরও তার আশায় বসে আছিস। উহু, তার আশায় নয়, যাওয়ার জায়গা নেই, এই জন্য দাঁড়িয়ে আছি। বাবার বাসায় যেতে সাহস মস্তিষ্ক নামক জিনিসটা আছে। কাব্য ভাইয়া রক্ত লাল চোখে আমার দিকে তাকিয়ে প্রশ্নটি ছুড়ে দিলেন। উনায় দেখে কি রিয়াকশন দিব ভেবে পেলাম না। উনায় সম্পূর্ণ ইগনোর করে সামনের দিকে তাকিয়ে রইলাম। উনি আমার হাত ধরে নিজের সামনে ঘুরিয়ে বললেন, কথা কানে যায় না তোর? বাসা থেকে একা একা বের হয়েছিস কেন? উত্তর না দিলে ঠাটিয়ে এক চর মারব। আমি নিরুত্তাপ ভাবে বললাম, হাত ছাড়ুন কাব্য ভাই, আমার লাগছে। উনি আরো শক্ত করে ধরলেন, চেঁচিয়ে বললেন, লাগার জন্যই ধরেছি। তোর সাহস কি করে হলো একা একা বের হওয়ার? তোর জন্য আম্মু অসুস্থ হয়ে গেছে, ঘুমের ইনজেকশন দিয়ে এসেছি আমি। বাই এনি চান্স আম্মু সুস্থ না হলে তোকে মেরে এই নদীর পানিতে ভাসিয়ে দিব। আমার জন্য আপনাদের চিন্তা করতে বলেছি আমি। মুখে মুখে তর্ক করলে তোর খবর আছে নিতু, বেশি বুঝিস তুই। আমি উনার হাত সরানোর চেষ্টা করে বললাম, আমার ইচ্ছা হয়েছিল তাই বের হয়েছি, এইবার ছাড়ুন। ছাড়বো না, কি করবি তুই? আমি কিছু না বলে চিল্লাতে শুরু করলাম। দূরে বসে থাকা কিছু ছেলে আমার চিৎকার শুনে এগিয়ে আসতেই কাব্য ভাই আমাকে তার সাথে একদম মিশিয়ে নেয়। ছেলেগুলোর একজন কি হয়েছে জিজ্ঞেস করতেই কাব্য ভাইয়া বললেন, তোদের ভাবির চোখে কি যেন পড়েছে তাই এমন চিৎকার করছে। আমি উনার বুক থেকে মাথা উঠানোর চেষ্টা করতে উনি আরো জোরে চেপে ধরেন। ছেলেগুলো আর কিছু বলার আগে উনি আবারও বললেন, এখানে দাঁড়িয়ে থেকে কি আমাদের রোমাঞ্চ দেখবি তোরা? স্যারের রোমাঞ্চ দেখতে লজ্জা করে না তোদের? এখনই যা এখান থেকে, না হলে আজ প্রাইভেট পড়ানোর সময় সব কয়টাকে রাস্তায় এনে কান ধরে উঠো বসো করাবো। ছেলেগুলোর মধ্যে একজন যাওয়ার আগে জিজ্ঞেস করল, ভাই আপনি বিয়ে করেছেন? কই, আমরা তো কিছু জানলাম না। উনি রাগী স্বরে বললেন, সব কৈফিয়ত কি তোদের দিব আমি? গলির চিপায় সিগারেট খাস, আমি কি সেই কৈফিয়ত তোদের কাছে চেয়েছি? তবে আজ চাইব না, তবে সবগুলোর বাসায় খবর পৌঁছে যাবে। উনার কথা শুনে সবগুলো চুপ হয়ে না বলার অনুরোধ করে চলে যায়। ওরা চলে যাওয়ার পরও উনি আমার মাথা তার বুকে থেকে উঠাতে দেয়নি। দম বন্ধ বন্ধ লাগছে আমার, সেই সাথে অস্থিরতা। এতটা কাছে কোনোদিন আসিনি উনার। তবে উনার বুকে আজ কেমন ভালো লাগার ছোঁয়া আছে। দাড়ি, তোর হৃৎপিণ্ড ঢাক ঢোল পেটাচ্ছে কেন? লাফিয়ে মনে হচ্ছে বের হয়ে আসবে আমার হৃৎপিণ্ডের কাছে এখনই। আমি উনাকে দূরে সরানোর জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছি, এর মাঝে হঠাৎ উনার এমন কথায় লজ্জা পেয়ে যাই। আমি উনাকে আবারও দূরে সরাতে গেলে উনি বললেন, আমি না ছাড়লে ছাড়া পাবি তুই আমার বাঁধন থেকে। এই কথা বলেই উনি আমায় ছেড়ে দূরে গিয়ে দাঁড়ায়। আমি জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকি। আর একটু হলে দম বন্ধ হয়ে মারা যেতাম। আমি জোরে শ্বাস টেনে বললাম, আপনি প্রচুর অসভ্য কাব্য ভাই, যাকে মারাত্মক অসভ্য বললেও ভুল হবে। উনাদের আপনি বউ বলে কেন পরিচয় দিলেন? আর কত মিথ্যা বলবেন আপনি? আমাদের সত্যবাদী দ্য গ্রেট কাব্য ভাই বিশিষ্ট মিথ্যাবাদী হলো কবে থেকে? আপনি মিথ্যার বেড়াজালে কেন জড়াচ্ছেন আমায়? কবে মুক্তি পাবো আমি? আর কবেই বা পাবো এই সব কিছুর উত্তর? যতদিন শর্ত না শেষ হয় ওই দিন পর্যন্ত। আমি উনার কথা শুনে অবাক হয়ে বললাম, কিসের শর্ত? উনি পকেটে হাত গুজে দাঁড়িয়ে ঘুরে যেতে যেতে বললেন,
সেইটাও একটা শর্ত। উনি কিছু দূর যাওয়ার পর পিছু ফিরে বললেন, কোলে করে নিয়ে আসবো নাকি তোকে? এখনো দাঁড়িয়ে আছিস? ওয়েট, আমি আসছি কোলে নিতে। উনি আসার জন্য পা বাড়াতেই আমি দৌড়ে উনার দিকে যাই। এমনি কিসের শর্ত তা নিয়ে আরেক মাথা ব্যথা শুরু হয়ে গেছে। এখন রাস্তার মাঝে কোলে তুললে লজ্জায় আমার মাথা কাটা যাবে। এই ছেলের ভরসা নেই, যা ইচ্ছা তাই করতে পারে। আল্লাহ কি দিয়ে বানিয়েছে উনায়। টানা 24 ঘন্টা পার হয়ে গেছে, এখনো কাব্য ভাইয়ার দেখা নেই। দেখা নেই বললে ভুল হচ্ছে। সে ইচ্ছা করেই আমাকে দেখা দিচ্ছেন না। আমার জীবনে সবচেয়ে ভালো মুহূর্ত এই 24 ঘন্টা ছিল। উনাকে দেখলেই আমার প্রশ্নের উত্তর জানতে ইচ্ছা হয়। আর উনাকে না দেখলে আমি নিজেকে সামলাতে পারি, অন্য কিছুতে ব্যস্ত রাখতে পারি। কাল সকালে আঙ্কেল আসবে, আর এই খবরটা শোনার পর থেকে আমার ভয় আরো বেড়ে যাচ্ছে। অন্য সব সময় হলে আনন্দের সীমা থাকতো না, বাট কাল যদি কাব্য ভাই উল্টাপাল্টা। ফুপি দীর্ঘশ্বাস নিয়ে আমার দিকে ঘুরে বসল, আমার হাতে হাত রেখে বলল, ছেলেটার গানের গলা অনেক ভালো, তাই না রে নিতু? হু, কাব্য ভাইয়া স্টেজে গান গাইলে ভাইরাল হয়ে যাবে। আমার ছেলেটার সুখ নেই জানিস। আমি অবাক হয়ে ফুপির মুখের দিকে তাকিয়ে রইলাম। দিব্যি হাসি খুশি আর আমাকে ঝালানো কাব্য ভাইয়া নাকি সুখে নেই। কথাটা হাস্যকর লাগতো আমার। আমি অবাক হয়ে বললাম, কেন ফুপি? উনাকে দেখলে তো সব ঠিকঠাক লাগে। উপরে ভালো থাকলেই কি সবাই ভেতরে ভালো থাকে? তুই কি ভালো আছিস? সবার ভেতরে একটা চাপা কষ্ট থাকে, আর সেই কষ্টের ভাগীদার সেই মানুষটার মন হয়। মন খুলে কারো সামনে দেখানো যায় না, কিন্তু উপরের হাসি মুখটা সবাইকে দেখানো যায়। আর সেই ঢেকে থাকা মনে একটা কষ্টের গল্প থাকে। সেই গল্পটা হয় কষ্টে মোড়ানো, যেটা কাউকেই দেখানো যায় না। এজন্যই মানুষ ভাবে তুমি ভালো আছো, তোমার সুখের সীমা নেই। আমি বিস্ময় নিয়ে তাকিয়ে রইলাম ফুপির দিকে। প্রত্যেকটা কথা নিদারুণ সত্য কথা। ফুপি আমার মাথায় হাত বুলিয়ে বললেন, তোকে আজ কিছু সত্যি কথা বলবো আমি, যে সত্যিটা কাব্যের ভেতরকার, সাথে এত সব কিছুর। কিন্তু সেই সত্যিটা শুনে কাউকে বলবি না তুই, আর সত্যিটার বিচার বিবেচনা তুই নিজেই করবি।
আমি জানি তুই পারবি সত্যিটা মেনে নিতে। কি পারবি না? বৃষ্টিস্নাত এই ভোরের আলোয় মিশিয়ে নেওয়ার এই খেলায় তুমি আমি থাকবো দুজনের মনের কিনারায়। ভালোবাসি ভালোবাসি প্রেমের ঠিকানায়। কাব্য ভাইয়া তার মনের মাধুরী মিশিয়ে গেয়ে চলেছেন। গানের কথাগুলো তার লেখা, হয়তো সুর তুলছেন। তার একটা ডায়েরি আছে, আর সেটার নাম হচ্ছে রোদ্দুরে প্রেমের বৃষ্টি। আজ পর্যন্ত কারো সাহস হয়নি তার এই সিক্রেট ডায়েরি খুলে দেখার। সেই 5 বছর আগে একবার চুরি করে দেখতে গিয়ে কাব্য ভাইয়ের হাতে তার ক্লাসমেট তমা আপুর চর খেয়ে গাল বাঁকা হয়ে গিয়েছিল। সেই থেকে এই ডায়েরিকে সবাই ভূতের মতো ভয় পায়। এশারের নামাজ পড়ে ফুপি আবার আসে। কথা শেষ হওয়ার আগেই আজান শুরু হয়, তাই ফুপি নামাজে চলে যায়। আমি উৎসুকভাবে শোনার অপেক্ষায় আছি। হয়তো আজ আমার অপেক্ষার অবসান হবে, আর তারপর মুক্তি। মুক্তি নামক শব্দটা বড্ড ভারী ঠেকল আমার কাছে। কিসের মুক্তি ভেবেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ফুপি পানির বোতল পাশে রেখে আমাকে বলল, সত্যিগুলো বড্ড তিক্ত হয় জানিস নিতু। অনেক সময় এই সত্যির জোরে সম্পর্ক ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ফুপির বলা শব্দগুলো বড্ড কঠিন লাগছে, সেই সাথে ভয়। কি এমন সত্যি যেটা সম্পর্ক ভাঙতে পারে? কি এমন সত্যি কথা ফুপি? আমার যে বড্ড ভয় লাগছে তোমার কথা শুনে। কাব্য একজনকে অনেক ভালোবাসত, আর তাদের দুজনের বিয়েও ঠিক হয়েছিল। আশেপাশে বাজ পড়লে যেমন শব্দ হয় তেমন শব্দের ন্যায় এইটুকু কথা লাগলো আমার কানে। আমি বিস্ময় নিয়ে তাকিয়ে আছি। ফুপি নির্ঘাত আমার সাথে মজা করছে। আমার সাথে মজা করছো? মজা করার মতো পরিস্থিতি এইটা নয়, তুই ভালো মতো জানিস নিতু। কিন্তু ফুপি আমার দিকে দৃষ্টি মেলে বলল, সমস্ত কথা শোন আগে। মেয়েটার নাম ছিল রাই। কাব্য হুট করে একদিন এসে বলল মেয়েটাকে নাকি ও ভালোবাসে, আর অনেক অনুরোধ করল তাকে বিয়ে করবে। সব শুনে আমি মানতে নারাজ ছিলাম, কিন্তু কাব্য নাছোড়বান্দা, সে বিয়ে করবেই। আমি তোর রেদুয়ান আঙ্কেলকে জানিয়ে কাব্যকে বোঝানোর চেষ্টা করি। কবিতার তখন বিয়ে ঠিক হওয়ার পথে। এত শত ঝামেলায় ওকে কথা দিয়ে আমরা বিয়ে ঠিক করে রাখব। আর কাব্য গ্রাজুয়েট হয়ে বের হওয়ার পর বিয়ে দিয়ে এর অজানা কারণ আমরা চেয়েছিলাম ওকে কেউ যেন প্রশ্ন না করে। ইন্টারের সময় থেকে মেয়েটার সাথে সম্পর্ক ছিল তার, তবে মেয়েটা ওকে ভালোবাসতো না। বিয়ের আগের দিন হাসিমুখে নিজে এসে বিয়ের কার্ড দিয়ে বলেছিল, যোগ্যতা ছাড়া দুনিয়ায় কাউকে পাওয়া যায় না। কাব্য হাসি মুখে কার্ড নিয়েছিল। এতদিনে নিজের করা ভুল বুঝে নিজেকে সামলিয়েছি। আমি ফুপির কথা শুনে চুপ মেরে বসে আছি। কি বলা উচিত ভেবে পাচ্ছি না একদম। আমি কিছুক্ষণ চুপ থেকে ফুপিকে বললাম, ফুপি এইগুলো কবে হয়েছে? ফুপি বলতে লাগলো, আমরা তখন মিরপুর থাকতাম, কাব্য তখন সদ্য ইন্টারে উঠেছে। তখন তুই অনেক ছোট। আমি আমতা আমতা করে জিজ্ঞেস করলাম, কাব্য ভাইয়া কি ওই মেয়েটাকে অনেক ভালোবাসতো? ওর মন বুঝতে পারা অনেক কষ্ট রে নিতু। 24 বছর ধরে ওকে আগলে রেখেছি, কিন্তু এখনো ওকে বুঝতে পারি না। এইটা মা হিসেবে আমার ব্যর্থতা। ওর মনের সমস্ত কিছু নিজের মধ্যে আগলে রাখতে ভালোবাসে। হয়তো মেয়েটাকে ভালোবাসতো খুব বেশি, আবার হয়তো ওর মনের আবেগ ছিল। কিন্তু আমার ছেলেটা ভালো নেই। তবে আমায় উনি এইভাবে নিয়ে এলো কেন ফুপি? ফুপি আমার দিকে নীরব দৃষ্টিতে তাকিয়ে মাথায় হাত রেখে বললেন, ও যে শর্তে বাধা নিতু,
আর সেই শর্তে আমাকেও বেঁধে রেখেছে। তবে এইটুকু বলতে পারি, ও তোকে আগলে রাখার জন্য সবকিছু করতে পারে। আর বিয়েটা বড় ভাই ইচ্ছা করে দিতে চায়নি। আমিরের সাথে ব্যবসায়ী শত্রুতা আছে, তা জানিস তুই। আমি মাথা দোলালাম। সত্যি আমিরের সাথে বাবার টাকা নিয়ে ঝামেলা চলছিল। বিয়ের 2 দিন আগে আমির আমাদের বাসায় আসে। তারপর বাবা তাড়াহুড়ো করে আমার বিয়ের সমস্ত আয়োজন করে। বাবা এক প্রকার জোর করেই বিয়েতে হ্যাঁ বলিয়েছে আমায়। ফুপি দম নিয়ে আবার বলল, আমি অসুস্থ ছিলাম তাই তোর বিয়েতে যেতে পারিনি। কাব্য আসার আগে ফোন করে বলেছিল তোকে নিয়ে আসছে। কিসের শর্ত ফুপি? আমি ভেবে ভেবে পাগল প্রায় হয়ে যাচ্ছি। আর বাবাও আমাকে তার বাসায় যেতে বারণ করে দিয়েছে। আমি কতদিন থাকবো এইখানে? আমার পড়ালেখার কি হবে? ফুপি মুচকি হেসে আমাকে তার কোলে মাথা দিয়ে শুতে বলেন। আমি শুতেই মাথায় বিলি কাটে, আমি শান্তিতে চোখ বন্ধ করে ফেলি। এখন মনে হচ্ছে সব শর্ত গোল্লায় যাক, ফুপির আদরে শান্তিতে ঘুমিয়ে পড়ি। তোর পড়াশোনা এখানেই হবে, আমাদের বাসায় থেকে, আর বড় ভাই সব কিছু সামলিয়ে তোর সাথে দেখা করতে আসবে। আর শর্ত, সেটা উপযুক্ত সময় হলে সেটা তোকে কাব্য নিজে বলবে। এখনো সেই সময় আসেনি। আমি চোখ খুলে বললাম, সেই সময়টা কবে আসবে ফুপি? আর কত দোটানায় থাকবো আমি? সেইটা 5 বছর পর আসতে পারে, আবার 2 দিন পরও আসতে পারে। তোর এত কিছু ভাবতে হবে না। নিজের পড়াশোনার দিকে ফোকাস কর। নিজের পায়ে দাঁড়া। আমরা তোর পাশে আছি। ইভেন তোর বাবাও তোর পাশে আছে। সেইটা সময় হলেই বুঝতে পারবি। পরম শান্তিতে আমার চোখে রাজ্যের ঘুম নেমে আসলো। ফুপি আমাকে ঘুমাতে দেখে নিজে চুপ হয়ে মাথায় হাত বুলাতে থাকলেন। বাইরে থেকে কাব্য ভাইয়ের কণ্ঠ ভেসে আসছে। কি বলছেন উনি? কিছুই কানে ঢুকছে না। আমার ঘুম দরকার, শান্তির ঘুম। ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে কদম গাছটা। সকালের স্নিগ্ধ আলো কদমের ছোট ছোট নেড়া মাথায় পড়ছে। সূর্যের আলোয় ছোট কদমগুলো কুসুমের মতো লাগছে। কিছুদিন পরেই কদমের সুন্দর রূপের ছড়াছড়ি হবে এই নেড়া মাথা থেকে। আমার এই কদমগুলো দেখতে দারুণ লাগে। কিছু কাক সেই কদম ঠোকাঠুকি করছে ছিঁড়ার জন্য। কাকগুলো বড্ড বোকা, এই কদম ছিঁড়ে কি করবে ওরা? নিজের প্রেমিকা কে দিবে? কদম প্রিয় কাক প্রেমিকা ভেবেই দম ফাটা হাসি পেল। কাকগুলো কদম ছিঁড়ে নিয়ে ওদের প্রেয়সীকে দিয়ে বলবে, প্রেয়সী কাক, তোমার জন্য মানুষের প্রিয় কদম এনেছি। এইবার আমাকে গ্রহণ করো কাক সুন্দরী। সত্যি কি এমনটা করে ওরা? তোর মতো গাধা আর কি কি ভাবতে রে? পিছন থেকে কাব্য ভাইয়ার অপমান সূচক বাক্য শুনে আমি চুপ করে গেলাম। উনি আমার পাশ ঘেঁষে দাঁড়িয়ে কদমের দিকে তাকিয়ে বললেন, শুভ সকাল কাকের প্রেম বিশেষজ্ঞ। আমি উনার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললাম, আপনি এখানে কখন এসেছেন? তুই যখন কাকের প্রেমের বাণী শোনাচ্ছি। ওয়েট, তোকে আমি জবাব কেন দিব? উনার এমন কথা শুনলে বিরক্ত লাগলেও আজ লাগছে না। উনায় একটু জ্বালাতে ইচ্ছা হচ্ছে প্রচুর। আমি নিরুত্তাপ ভাবে জবাব দিলাম, আপনার বউ। আমি জবাব তো দিতেই হবে আপনাকে। উনি ফাটাফাটা চোখে আমার দিকে তাকিয়ে আছেন, নিজেকে স্বাভাবিক রেখে বললেন, আমি মানা করেছি নাকি? তা বউ বাসর ঘরের ব্যবস্থা করি। আমি উনার থেকে 1 হাত দূরে গিয়ে বললাম, দূরে যান আপনি। সকাল সকাল আমাকে না জ্বালালে শান্তি হয় না আপনার। উনি আমার কাছে এসে বললেন, না হয় না কাকের প্রেম বিশেষজ্ঞ। উফ, বিরক্তিকর। উফ, কাকের প্রেম কর। উনার সাথে কথা বলাই বৃথা। আচ্ছা, উনি কি জানেন ফুপি আমায় অনেক কিছু বলে দিয়েছে। এই জন্যই কি আজ মেজাজ মজা করার মুডে তার।
উনি হঠাৎ আমার কানের কাছে ফিসফিস করে বললেন, তোকে আজ খেয়ে ফেলতে ইচ্ছা করছে জানিস, তাও বাটার দিয়ে, একদম স্নিগ্ধ লাগছে। উনার ফিসফিস শব্দে আমার কেমন অদ্ভুত লাগছে, সেই সাথে লজ্জা। আমি মেকি রাগ দেখিয়ে বললাম, আমাকে কি আপনার খাওয়ার জিনিস লাগে? আপনি পাগল হয়ে যাচ্ছেন দিন দিন কাব্য ভাইয়া, সেইটা কি আপনি জানেন? উনি কদমের ডালের দিকে লাফিয়ে দুটো কদম ছিঁড়ে বললেন, সারাদিন এত ভাই ভাই করিস কেন রে? তোকে না বলেছি ব্রো বলবি আমায়? উনার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। এই ছেলে নিশ্চয় ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে, পুরনো প্রেমিকার কথা মনে করে তাই উল্টো পাল্টা বকছে। আমি হাসব নাকি কাঁদব? উনি কদমগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখছেন। ব্রো মানেও তো ভাই কাব্য ভাইয়া। উনি আমার দিকে তাকিয়ে রাগী ভাব মুখে ঝুলিয়ে বললেন, এত বুঝা লাগবে কেন তোর? বলতে বলেছি বলবি, আর না হলে শুদ্ধ বাংলা ভাষায় আমার নামটা আছে সেইটা ধরে বলবি। সারাদিন ভাই ভাই বলে মুখে ফেনা তুলে ফেলে। তোর কোন জন্মের ভাই লাগি আমি? কেন এই জন্মের সাথে আরো 7 জন্ম থাকলে সেই জন্মেরও ভাই লাগেন। টেনে এক চর মারব তোর গালে। বেশি কথা বলিস, যা করতে বলবো তাই করবি, আর এইটা তোর প্রতি আমার অধিকার। কিসের অধিকার? মিথ্যা অধিকার নিয়ে আমার উপর জোর দেখাবেন না একদম। একজন ভাই হিসেবে জোর দেখাতে পারেন, তাও লিমিট রেখে। উনি কদমগুলো ছুঁড়ে ফেলে দিয়ে আমার হাত ধরে ঘুরিয়ে নিজের সাথে শক্ত করে ধরে বললেন, অধিকার দেখানো তো মাত্র শুরু, তোকে এই অজানা অধিকারের পুরাবো না। তুই যেতে পারবি না, সহ্য করতে পারবি। আর অধিকারে সমস্ত আয়োজন করব আজ, সেটা তোর সামনেই। উনি আমার হাত ধরে টেনে ছাদ থেকে নামায়। উনাকে এইভাবে টানতে দেখে ফুপি বারবার মানা করেন, কিন্তু উনি ফুপিকে উপেক্ষা করে আমায় গাড়ির দিকে নিয়ে যাচ্ছেন। বারবার ছুটতে চাইলে আরো জোরে আঁকড়ে ধরছেন হাত। উনার এই রাগ আবার কোন মোড় এনে দিবে আমার জীবনে। এদিকে কাজী অফিসে বসে আছি আমি আর কাব্য ভাইয়া। উনি আমার এক হাত শক্ত করে ধরে রেখেছেন। আমার কান্নার শব্দগুলো উনার কান অবধি পৌঁছাতে পারছে কিনা সেই জানে। উনি অন্য হাতে তার চুল টেনে ধরে আছেন, চোখগুলো রক্তলাল। হাত এত শক্ত করে ধরেছেন মনে হচ্ছে এখনই খুলে পড়ে যাবে। আমার মোচড়া মুচড়ি দেখে একবার আমার দিকে তাকাতেই আমি চুপ হয়ে যাই। উনাকে আগে এইভাবে রাগতে দেখিনি। ভয় কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার। আমার দিক থেকে চোখ ফিরিয়ে একবার ঘড়ি দেখলেন, আবার বাইরের দিকে তাকালেন। আফসোসের সুরে বললেন, ড্যাম ইট, প্রয়োজনের সময় কাউকে পাওয়া যায় না। সাদা পাঞ্জাবি, কালো টুপি, সাথে মুখে দাড়ি আর পান খেতে খেতে একজন লোক চেয়ার টেনে বসতেই কাব্য ভাই নড়ে চড়ে বসলেন। উনার হাবভাব দেখে কাজী লাগছে। উনাকে দেখে আমি এইবার জোরে কান্না করে দিলাম। শেষ আশাও আজ শেষ। কাজী দাঁতগুলো বের করে হে হে করে হেসে বললেন, উঠিয়ে নিয়ে আসছেন নাকি ভাইজান? হয় এমন হয়। কত করাইছি এমন বিয়া, তার হিসাব নাই। তা আপনাগো সাক্ষী কই? আমার এইখানে মেলা সাক্ষী আছে, লাগলে কন ডাইকা দেই। স্টপ! আর একটা কথা বললে আপনার দাঁত ভেঙে গুড়িয়ে দিব। উনার ধমক শুনে কাজী সাহেব চুপ হয়ে গেলেন। আমি উনার হাত ছাড়ানোর চেষ্টা করে বললাম, আপনি এখন বেশি বেশি করছেন কাব্য ভাই। তখন চুপ ছিলাম, তবে আজ চুপ থাকব না। আমি এইখান থেকে পুলিশের কাছে যাব। উনি আমার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বললেন, যা, তোকে মানা করেছে কে? অধিকারের কথা বলেছিলি না? এখন সত্যিকারে অধিকার নিব তোর। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে আমার। এতটা খারাপ কেন এই লোকটা? সব সময় আমার উপর জোর দেখায়, কাদার ফলে কোনো কথাই বলতে পারছি না।
কিছুক্ষণ পর রাহুল ভাইয়া আর মোস্তাকিম ভাইয়া আসতেই ভয়ে গলা শুকিয়ে যায়। এইবার মনে হয় সত্যি সত্যি বিয়ে হয়েই যাবে। আমাকে কাঁদতে দেখে রাহুল ভাইয়া বললেন, কাব্য ও কাঁদছে কেন এইভাবে? আমি মরে গেছি এই জন্য কেঁদে কেঁদে শোক পালন করছে। রাহুল ভাইয়া ভেবাচেকা খেয়ে গেলেন উনার কথা শুনে। মোস্তাকিম ভাইয়া কাকে যেন ফোন করলেন, শুধু বললেন, জলদি আয় তোরা, আমরা অপেক্ষা করছি। কার আসার কথা বলছেন আর? সবাই তো এসেই গেছে। আল্লাহ বাঁচাও আমায়। একটু পর তমা আপু আসতেই কাব্য ভাইয়া উঠে দাঁড়ায়। মাহিম আর তোদের ফ্যামিলির সবাই কোথায়? তোদের সকাল 9টায় বের হতে বলেছিলাম। কাব্য ভাইয়ের কথা শুনে একটা ছেলে আর ভেতরে ঢুকতে ঢুকতে বলল, এই যে আমি, আপনার ফ্রেন্ড বাসা থেকে বের হতে 2 ঘন্টা লাগিয়েছে। তার কথা শুনে তমা আপু উনার পেটে গুঁথা দিয়ে বললেন, বেশি কথা বললে সোজা এইখানে থেকে বাসায় চলে যাব। তমা আপু আমার দিকে তাকিয়ে বললেন, এইটা নিতু না, ও কাঁদছে কেন এইভাবে? পাশে অনেকগুলো অচেনা মুখ আমার দিকে চেয়ে আছে। আমি কাব্য ভাইয়ার পিছনে আর একটু সরে দাঁড়ালাম। আমাকে হাত ধরে সামনে এনে বললেন, নতুন বিয়ে করেছি তো তাই লজ্জায় তোদের দেখে কান্না করছে। তমা আপুর ফ্যামিলির সাথে সবাই কাব্য ভাইয়ার মুখের দিকে হা করে তাকিয়ে আছে। একবার আমাকে দেখছেন, আরেকবার তাকে। মোস্তাকিম আর রাহুল ভাইয়াও অবাক হয়েছেন। আমি উনার হাত নিজে থেকে খামচে ধরি। উনি আমার দিকে তাকিয়ে সবাইকে তাড়া দিয়ে বললেন, আমাকে আসতে বলেছিলি, এসেছি। এইবার জলদি বিয়ে কর, আমায় যেতে হবে। তোদের প্যানপ্যানানির জন্য আমি আর নিতু না খেয়েই বেরিয়ে এসেছি। উনার কথা শুনে সবাই বিয়ের দিকে মনোযোগ দেন। আমার আত্মায় পানি এসেছে এখন। তার মানে আজ তমা আপুর বিয়ে ছিল। উনি আমাকে টেনে নিজের কাছে এনে নিচু হয়ে ফিসফিস করে বলেন, আবার কাঁদা শুরু কর, কারণ ওদের পর তোর আমার আর তোর রেজিস্ট্রি হবে। ওয়েট এন্ড সি। রৌদ্রতপ্ত দুপুরে আমি ঘেমে চিপচিপে হয়ে গেছি। কাজী অফিস থেকে বেরিয়ে আমাকে নিয়ে পার্কে এসে বসেছেন উনি। গরমে জান যায় যায় অবস্থা। আর ড্রেসের দিকে তাকালে আরো কান্না পাচ্ছে আমার। শয়তান লোক একটা আমাকে ইচ্ছা করে ভয় দেখিয়েছে। তবে রাগ ছিল অধিকার নিয়ে বলার জন্য। হুহ, রাগ আমারও আছে, শুধু বের হয় না মিস্টার কাব্য। একদিন আমার রাগে আপনি ভয়ে গুটিয়ে থাকবেন। উনি আমার এক বেঞ্চিতে বসিয়ে রেখে কোথায় যেন উধাও হয়ে গেছেন। বিরক্ত লাগে। অসহ্য মানুষ একটা। কাব্য ভাইয়া হুট করে যেমন গিয়েছিলেন তেমন হুট করে এসে আমার কোলে মাথা দিয়ে শটান হয়ে শুয়ে পড়ে আর বলেন, বিড়বিড় করে বকা হয়ে গেলে আমার মাথায় হাত বুলিয়ে দে। আমি অবাকের শেষ চূড়ায় গিয়ে বসে আছি। একে তো পাবলিক প্লেস, তার উপর আমার অনুমতি না নিয়ে শুয়ে পড়লেন। আমি উনার মাথা ঠেলে উঠিয়ে দেওয়ায় চেষ্টায় লেগে আছি। আর উনি মাথা ঘুরিয়ে আমার পেটে মুখ গুজে শুয়ে রইলেন। উনার গরম নিঃশ্বাস আমার উপর পড়ছে। অস্বস্তিতে আমার ভেতর কেঁপে উঠছে। আমার নড়াচড়া দেখে উনি নাক ঘষে বললেন, সাইলেন্ট মুডে বসে থেকে আমার মাথায় হাত বুলিয়ে দে। আর বেশি ভাইব্রেট করলে পাবলিক প্লেসে চুম্মা দিব। আর আমি যা বলি তার থেকে বেশি করি। উনার কথা শুনে আমি একদম মূর্তির মতো বসে রইলাম। এই লোকের কাজ সম্পর্কে ধারণা হয়ে গেছে। উনি এইবার মাথা উঠিয়ে বললেন, হাত কি নেই তোর? চুলগুলো টেনে দে আমার। নিজে তো শান্তি মতো ঘুমাস, আমার ঘুম হারাম করে। এখন আমায় ঘুমাতে দে না হলে। আমি মনে মনে হাজার খানিক বকা দিয়ে উনার কথা মতো চুল টেনে দিতে থাকলাম। ইচ্ছা হচ্ছে সবগুলো চুল টেনে ছিঁড়ে ফেলি। আস্ত একটা রাক্ষস, কেউ হার মানাবে এই ছেলে। উনি আবার বিড়বিড় করে বললেন,
আমার অনাগত বাচ্চারা কেমন আছে রে নিতু? তাদের যত্নের হেরফের হলে তোকে উঠিয়ে ফেলে দিব আমি। উনার নিঃশ্বাস ভারী হচ্ছে। ঘুমিয়ে গেল। এইটুকু জায়গায় উনার মতো হাতির জায়গা হলো কি করে? হাউ পসিবল? টানা 1.5 ঘন্টা ঘুমিয়ে উঠেছেন মহাশয়। উঠেই অ্যাটিটিউড শুরু হয়ে গেছে উনার। আমার পা ব্যথায় ভারী হয়ে গেছে। উনি উঠেই সামনের দিকে এগিয়ে যায়। প্রচণ্ড রাগ লাগলো আমার। আমি দাঁড়াতে পারছি না উনার জন্য, আর উনার কোনো হুঁশ নেই। আমাকে কি আপনার চোখে পড়ে না? আমি উঠতে পারছি না, আর আপনি নিজে একা একাই হেঁটে চলে যাচ্ছেন। এমন কেন আপনি? উনি আমার সামনে এসে কোনো কথা না বলেই কোলে উঠিয়ে নিলেন। আচমকা এমন হওয়ায় ভয় পেয়ে উনার গলা জড়িয়ে ধরি। আর উনি দ্রু বাঁকা করে তাকিয়ে বললেন, আজ থেকে কম খাবি তুই। দিনে দিনে হাতির বাচ্চা হয়ে যাচ্ছে। আমার কোমর শেষ আল্লাহ। এর চেয়ে হাতি কোলে নিলেও হতো। উনার কথা শুনে রাগে আমার কান্না পেয়ে যাচ্ছে। এত অসভ্য কেন উনি? ইচ্ছা হচ্ছে এখনই কোলে থেকে লাফিয়ে নেমে পড়ি। গাড়িতে বসার পর আর একটাও কথা বলেননি উনি। মুখ আবার গোমরা করে গাড়ি চালাচ্ছেন। আর এমনটা হয়েছে একটা ফোন আসার পর থেকে। আমি রাগের জন্য কারণ জিজ্ঞেস না করেই বাইরের দিকে তাকিয়ে বসে আছি। উনার যা ইচ্ছা হোক, তাকে আমার কি? বাড়িতে পৌঁছে ফুপির থমথমে মুখ দেখে ভয় পেয়ে যাই। সাথে কাব্য ভাইয়াও মুখ ভার করে বাসায় ঢুকলেন। আমি উনার পিছে পিছে ড্রয়িং রুমে যেতেই ভয়ে কাব্য ভাইয়ের পিছে লুকাই। এতটা সময় সব তো ঠিক ছিল, তাহলে এখন